বস এখানে। আসলি তাই করল। সানিম বোনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, শোন, আমরা মানুষ, কষ্ট দুঃখ নিয়েই তো আমাদের জীবন। তোর জীবনে যা হয়ে গেছে তা হয়তো আমি পাল্টাতে পারবো না, হয়তো এটা তোর ভাগ্যে ছিল, কিন্তু তাই বলে কি জীবন শেষ হয়ে গেছে? এমনটা তো নয়। নিজের জীবনটা নতুন করে শুরু কর, সবার সাথে হাসি খুশি ভাবে কথা বল। যারা তোকে কষ্ট দিয়েছে তাদের উদ্দেশ্য ছিল তোকে কাঁদানো। তুই এখন যদি সেসব ভেবে কষ্ট পাস, যন্ত্রণায় চটফট করিস, তাহলে তো ওদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। দেখ আসলি, মানুষ কষ্ট দেয় কাঁদানোর জন্য। তুই কাঁদলে, কষ্ট পেলে ওরা আনন্দ পায়। তুই কেন তাদের সেই সুযোগটা দিবি? তাদের দেখিয়ে দে তুই ভালো আছিস। বাবারও কিছু ভুল ছিল, সব বাবা মা চায় তার সন্তান ভালো থাকুক। আব্বু আম্মু তোর জন্য চিন্তা করে। আগের মতো হয়ে যা লক্ষ্মী বোন আমার। তোকে এভাবে দেখতে একদমই ভালো লাগে না। কথাগুলো বলে চুপ হয়ে গেল। হাজাল বলল, আসলি সানিম ঠিকই বলেছে, অন্য কারোর জন্য কেন নিজের জীবন নষ্ট করবি? আমরাও চাই তুই আগের মতো হয়ে যা, যে সারা বাড়ি একাই মাতিয়ে রাখতো। আমরা সেই আসলি সেই দেখতে চাই। লায়লা আসলিকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, আমাদের আসলে অনেক লক্ষ্মী একটা মেয়ে, আর অনেক বুদ্ধিমান ও, তাই না? জীবনে কারোর জন্য থেমে থাকে না আসলি। জীবন তার আপন গতিতে চলে। তোর জন্য সানিম সবসময় চিন্তা করে। তুই মন খারাপ করে থাকিস বলে ও কষ্ট হয়। যা হয়েছে তা হয়তো ভুলতে পারবি না, কিন্তু সেটা নিয়ে পড়ে থাকলে জীবন চলবে না। আশা করি বুঝেছিস। সবাই চুপ করে আছে, কেউ কিছুই বলছে না। সানিম আবারও বলল, অতীত তো ধুয়ে মুছে ফেলা পসিবল না। সাদা কাগজে একবার কালি পড়ে গেলে সেটা কি আবারও ঠিক করা যায়? যায় না তো। অতীত থাকবে, বর্তমান চলাচল, সরি সরি অতীত থাকবে, বর্তমান চলমান, আর ভবিষ্যৎ আসবে। তাই বলবো, অতীত নিয়ে কখনো পড়ে থাকতে হয় না। ভবিষ্যৎ নিয়ে ভাবো। যদি সেটা না পারো তবে বর্তমান নিয়ে থাকো। তবু অতীত নয়। অতীতের কথা ভেবে তোমার বর্তমানকে নষ্ট করো না। অতীত হলো ঝরে যাওয়া একটা পুষ্প। ঝরে যাওয়া পুষ্প কখনোই সুগন্ধ বয়ে আনতে পারে না। আসলি সবার কথা মন দিয়ে শুনল, কিছুই বলল না। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আমি নিচে যাব। সানিম দীর্ঘশ্বাস গোপন করে দরজা খুলে দিল। আসলি সিঁড়িতে পা রাখার আগেই সানিম বলল, একটা কথা মনে রাখবি, ভেঙে দুই খণ্ড হয়ে যাবে, কখনো মস্কে ঝুলে থাকবি না। কথাটা শুনে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো আসলি, কিন্তু পেছনে ঘুরে না তাকিয়ে চলে গেল। সানিম আসলির যাওয়ার দিকে তাকিয়ে রইল। একটা সময় চোখের আড়াল হয়ে গেল। সানিম বসা থেকে উঠে রুমের ভিতরে চলে গেল। আসলি সিঁড়ি দিয়ে নামতে নামতে বোনের কথাগুলোই ভাবতে লাগলো। একটা সময় মুখে হাসি ফুটে উঠল। দোতলা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আম্মু, ও আম্মু, কোথায় তুমি? আসলির ডাক শুনে সবাই চমকে গেল। কতদিন পরে মেয়েটা তার মাকে ডাকছে। তরুণা বেগমের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। আসলি আবার বলল, আম্মু, ও আম্মু, কোথায় তুমি? কথা বলছো না কেন? তরুণা বেগম শব্দ করে কান্না করে দিল। জান্নাত বেগম চোখের পানি মুছে মুচকি হেসে বলল, তরুণা বেগম কাপা গলায় বলল, সত্যি আমার আঁচল ডাকতেছে? জান্নাত বেগম মাথা নাড়ালো। তরুণা বেগম আসলিকে আঁচল বলে ডাকে, কারণ আসলির পুরো নাম আসলি আঁচল খান। তরুণা বেগম রান্নাঘর থেকে বের হয়ে দেখল আসলি তাকে ডাকতে ডাকতে এই দিকেই আসছে। আসলি তার আম্মুকে দেখে বলল, কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছ না কেন? তরুণা বেগম মেয়ের সারা মুখে চুমুখে বুকে জড়িয়ে নিয়ে বলল, এই তো মা, কি হয়েছে বল, কি লাগবে তোর, একবার বল আমাকে। আসলি মায়ের বুক থেকে মাথা তুলে বলল, কিছু লাগবে না, আজ তোমাদের ছুটি। তরুণা বেগম অবাক হয়ে বলল। কিসের ছুটি, কি বলিস? আসলি রান্নাঘরে যেতে যেতে বলল, আজ আমি রান্না করব, তোমাদের ছুটি। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আসলি সবার দিকে একবার তাকিয়ে বলল,
এভাবে হা করে তাকিয়ে আছো কেন তোমরা? যাও, আজ রেস্ট করো। ছোট মা, ফ্রিজে কি গরুর মাংস আছে? মুক্তা বেগম মুচকি হেসে বলল, গরুর মাংস ভেজানো আছে, রান্না করার জন্য বের করে রেখেছিলাম। রোস্টের মুরগি? জান্নাত বেগম বলল, ওকে। তরুণা বেগম বলল, তোর কি খেতে মন চাইছে বল, আমি করে দিচ্ছি। আম্মু, বলছি না আমি রান্না করব। আচ্ছা বাবা, আচ্ছা আমি গেলাম তাহলে। কিছু লাগলে বলিস কিন্তু। সে যে ছোট, তোরাও চল। চলেন বড় আপা। তিন যা রান্নাঘর থেকে চলে গেল। আয়ুব খান দোতলা থেকে সব দেখলেন। তার চোখেও পানি চিকচিক করছে। কতদিন পরে মেয়েকে এমন হাসি খুশি দেখল। তরুণা বেগম আয়ুব খানের কাঁধে হাত রাখল। চোখের পানি মুছে পিছন ফিরে ঘুরে তাকিয়ে বললেন, কতদিন পর মেয়েটা হাসছে, মনে হলো বুক থেকে ভারী পাথর নেমে গেল। সত্যি বলছো? আমি কখনো ভাবিনি আমার মেয়েটা আবার হাসবে। শানিমের জন্য সব হয়েছে, ওই সব ঠিক করে দিয়েছে। হুম রুমে চলো, মসজিদে যেতে হবে তো। চলো। দুজনে রুমে চলে গেল। আসলি মন দিয়ে রান্না করছে। হাবলু এসে মুরগি দিয়ে গেছে। সানিম রুম থেকে বের হয়ে দিল এক ধমক। এই তোরা কি উঠবি নাকি থাপ্পড় খাবি? সবাই বায়না ধরে একসাথে বলে উঠল, আর একটু থাকে না আপু? 2 দিন পর বাড়িতে বিয়ে, জ্বর বাঁধিয়ে বসলে সবটাকে ড্রেনে ফেলে দিয়ে আসবো একদম। আর নাজলি, তোর কি কমন সেন্স নেই? 2 ঘন্টা যাবৎ পানিতে আছিস, জ্বর আসলে কি করবি? নাজলি মাথা নিচু করে বলল, সরি আপু, আমি এক্ষুনি উঠছি। এই তোরাও ওঠ। জোহরের আজান ভেসে আসছে চারিদিক থেকে। জান রুম থেকে বের হয়নি আর। ইয়াহিয়া খান রেডি হচ্ছিল নামাজে যাওয়ার জন্য। জান্নাত বেগম বললেন, কই এড়িয়ে চলছি? জান্নাত বেগম ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। বাড়ির ছেলেরা নামাজের জন্য বেরিয়ে গেল। বাড়ির মেয়েরা শাওয়ার নিয়ে নামাজে দাঁড়িয়ে আছে। আসলি রান্না শেষ করে রুমে এসে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছে নিল। তারপর অজু করে এসে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে ছেলেরা বাড়ি ফিরেছে। জান এখনও আসেনি। একে একে সবাই নিচে নেমে এলো। জান হাতে জিলেবি নিয়ে বাড়ি ঢুকেছে। ইয়াহিয়া খান জানকে বলল, কিরে, তোর এক পায়ে জুতো কই? জান বোকা হেসে বলল, হয়েছে কি আব্বু, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। জিলাপি আনতে গিয়ে জুতাটাই হারিয়ে ফেলেছি। আসিয়া ঈশা জানের হাত থেকে জিলাপি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। জান চিল্লিয়ে উঠল, এই তোরা আমার জিলাপি কেন নিছস? দে আমার জিলাপি দে। কত কষ্ট করে এই 3 পিস জিলাপি পাইছি আর তোরা নিয়ে নিলি। জিলাপির জন্য জুতা হারিয়েছি। ঈশা মুখ বাঁকিয়ে বলে, জিলিপির মধ্যে কি নাম লেখা আছে নাকি তোমার? আসিয়া ঈশার সাথে তাল মিলিয়ে বলল, ঠিক ঠিক। কোথায় তোমার নাম লেখা আছে? আসিয়া জানের হাতের শেষ জিলাপি কেড়ে নিয়ে দৌড় দিয়েছে। জান তার পিছনে ছুটছে। জিলাপিতে নাম আছে কিনা দেখাচ্ছি তোকে, দাঁড়া তুই। আসিয়ার পিছনে ছুটছে জান। আর ঈশা তো আরামসে বসে জিলাপি খাচ্ছে। এটা নতুন না, শুক্রবার হলে জান জিলিপি নিয়েই বাড়ি ফিরবে। হাজার বারণ করার পরও একই কাজ করবে, তাই কেউ বারণ করে না। এমনি কিনে আনলে খাবে না, কিন্তু শুক্রবার হলে জিলিপি ছাড়া বাড়ি ঢুকবে না। জান বাড়িতে জিলিপি আনলে ঈশা আসিয়া কেড়ে নিয়ে খেয়ে ফেলে। তারা দুজন এই তালে থাকে কখন জান বাড়ি আসবে। এসব দেখতে দেখতে সবার শুয়ে গেছে, তাই কেউ আর কিছু বলে না। একটু পর আসলি সিঁড়ি দিয়ে নিচে নামছে। সাদা ট্রিপিস পরেছে, ভেজা চুল পিঠে ছড়িয়ে আছে, ঠোঁটের কোণে মুচকি হাসি। সানিম অবাক হয়ে দেখছে তার বোনকে। কতদিন পর বোনের মুখে হাসি দেখল। আছিয়া গিয়ে আসলির পিছনে লুকালো। জান তেড়ে গেলেই আসলি বলল, কি করছিস জান? ও ছোট মানুষ, ছেড়ে দে না ভাই। আজ তোর প্রিয় খাবার রান্না করছি, চল আমার সাথে।
জানের হাত ধরে টেবিলে নিয়ে এলো, চেয়ার টেনে বসিয়ে দিল। একে একে সবাই টেবিলে বসে পড়ল। আসলি সবাইকে খাবার সার্ভ করলো। মোরগ পোলাও, বিরিয়ানি, সালাড, সাথে একটু পায়েসও রান্না করেছে। সানিম আসলিকে সব কিছু নিজে করতে দেখে অবাক হলো। শুধু সানিম না, সবাই অবাক হয়েছে। তরুণা বেগম বলল, আজ কিন্তু আমরা কেউ রান্না করিনি, সব কিছু আসলে করেছে। সানিম খুশি হয়ে বলল, সত্যি বলছো আম্মু? কাউকে হাত লাগাতে দেয়নি। আফান খান বলল, তাড়াতাড়ি দাও, দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে। আসলি সবাইকে খাবার সার্ভ করে দিল। জান আর সানিমকে মোরগ পোলাও দিল, আর বাকি সবাইকে বিরিয়ানি দিল। খাবার খেয়ে ইয়াহিয়া খান বলল, বাহ, দারুণ হয়েছে তো। ওয়াজেদ খান এক লোকমা মুখে দিয়ে বলল, সত্যি অসাধারণ হয়েছে। একে একে সবাই প্রশংসা করলো। আসলি খুশি হয়ে গেল। আইব খান মেয়েকে কাছে ডাকলো। আসলি তার বাবার কাছে গিয়ে দাঁড়ালো। মেয়ের মুখের সামনে এক লকমা খাবার তুলে ধরল। আসলি খেয়ে নিল। এই দৃশ্য দেখে সবার মুখে হাসি ফুটে উঠল। দুপুরটা সবারই ভালো কাটলো। খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। লায়লা হাজাল ছাদের ঘরে চলে গেছে। সানিম দোতলায় নিজের রুমে ল্যাপটপ নিয়ে বসেছে। কাল অফিসে যেতে হবে। তারপর তো বিয়ের জন্য বেশ কিছুদিন যেতে পারবে না। সানিম যখন কাজ করছিল তখন কেউ রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দরজা আটকানোর শব্দে সানিমের ধ্যান ভাঙে, বাট পিছনে তাকায় না, কারণ সে জানে কে হতে পারে। জান তার আশেপাশে থাকলে সানিম সেটা অনুভব করতে পারে। জান ঝড়ের বেগে ছুটে এসে ল্যাপটপটা সানিমের হাত থেকে নিয়ে বেডের অন্য পাশে ছুঁড়ে মেরে সানিমকে বেডের সাথে চেপে ধরে। কি সমস্যা তোমার? আমার সাথে কথা বলছো না কেন? কতগুলো ফোন দিয়েছি, মেসেজ করেছি, না ফোন ধরেছো আর না রিপ্লাই দিয়েছো। সানিমের চোখ জানের পুরো মুখে বিচরণ করছে। এক নাগারে কথাগুলো বলে হাঁপিয়ে গেছে জান। সানিমের চোখ যায় জানের অ্যাডামস অ্যাপেলের দিকে। সানিমকে মনে হয় টানছে। জান সানিমকে এটা ওটা বলেই যাচ্ছে, কিন্তু সানিম তো অন্য ধ্যানে ব্যস্ত। সানিম ঠোঁটটা এগিয়ে নিয়ে যায় অ্যাডামস অ্যাপেলের দিকে চুমু খাওয়ার জন্য। হঠাৎ জানের কথায় হুঁশ ফেরে। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? সানিম চোখ বন্ধ করে নিজেকে গালি দিতে থাকে। কি করতে যাচ্ছিলি তুই? তোর কি আক্কেল হবে না কখনো? জান আবার একই কথাই বললে সানিম শান্ত চোখে তাকায়। তারপর গম্ভীর কণ্ঠে বলে, তোর কোনো কথার উত্তর দিতে আমি বাধ্য নই। আমার উপর থেকে সর। তোমাকে দিতে হবে উত্তর, আর তুমি দিতে বাধ্য। সানিম এবার শব্দ করে হেসে দিল আর বলল, আমি না চাইলে আমাকে কেউ বাধ্য করতে পারবে না। আমার উপরে অধিকার খাটাতে আসবি না। 100 বার খাটাবো অধিকার। তোমার উপর সব থেকে বেশি যদি কারো অধিকার থেকে থাকে সেটা হলো আমি, এই জান ইয়ামান খানের। কিসের এত অধিকার তোর? কি হই আমি তোর? তুমি আমার কথাটা বলতে গিয়ে আটকে গেল জান। সানিমের উপর থেকে উঠে গেল। মাথার চুল টেনে ধরে বেডে বসলো। সানিম উঠে বসে জানকে বলল, যেদিন বলতে পারবি আমি তোর কে, সেই দিন অধিকার খাটাতে আসবি। জান হুট করেই সানিমের গাল চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, তোমার উপর আমার ঠিক ততটা অধিকার আছে, আর তুমি আমার সম্পর্কে কি হও সেটা আমি তোমাকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। ওয়াইট অ্যান্ড ওয়াচ। কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ালো না, দরজা খুলে বেরিয়ে গেল। সানিম অবাক জানের এমন ব্যবহারে। সানিম নিজের গালে হাত ছোঁয়ালো, তারপর কিছু একটা মনে করে হাসল। বিকেল 5টার দিকে সানিম তার মা চাচিদের নিয়ে বেরিয়ে পড়ল। সাথে নাজবুলের মা আর আইহানের মাও আছেন। সানিম তাদের সোনার দোকানে নামিয়ে দিয়ে কিছু কেনা বাকি ছিল সেগুলো কিনতে বের হলো। হাজালকে বিয়ের কার্ডের জন্য পাঠিয়েছে লায়লা সানিমের সাথে। সব কিছু কেনাকাটা করতে করতে রাত 10টা বেজে গেল। সানিম সবাইকে নিয়ে বাইরে ডিনার করলো। নাজবুলের মা চাচিকে নামিয়ে দিয়ে বাড়ি আসলো। বাকিদের জন্য খাবার বাইরে থেকে নিয়ে এসেছিল। খাওয়া শেষ হলে সবাই সানিমের ঘরে হাজির হলো।
অবশ্য সানিম নিজেই আসতে বলেছিল। ওরা আসতেই সানিম ওদের হাতে কাজ ধরিয়ে দিল। এখানে নামের লিস্ট আছে, কার্ডের উপর লিখে ফেল। আজই কমপ্লিট করবি। সবাই কাজে লেগে পড়। আছিয়া কার্ড দেখতে দেখতে বলল। আমাদের কি খাওয়াবে বলো? আছিয়ার কথায় সবাই সায় দিল। সানিম বলল, কাজ কর, রাতে পিৎজা খাওয়াবো। কাজ না করলে একদম পাবি না। খুশি হয়ে সবাই কাজ করতে লাগলো। সানিম বেডে হেলান দিয়ে চোখ বুজল, কারণ প্রচুর মাথা ব্যথা করছে। কিন্তু এখান থেকেও সরে গেলে একটাও কাজ করবে না, তাই চুপ করে বসে রইল। লাইলা বুঝল সানিমের মাথা ব্যথা করছে, তাই সে সানিমের পাশে গিয়ে বসে সানিমকে তার কোলে মাথা রেখে লম্বা হয়ে শুতে বলে। সানিম তাই করল। লাইলা সানিমের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। আরাম পেয়ে একটা সময় সানিম ঘুমিয়ে গেল। বাকিরা কাজ করতে লাগলো। একটা সময় যে যেমন ছিল সেইভাবেই ঘুমিয়ে পড়ল। ফজরের আজান শুনে ঘুম ভেঙে যায় সানিমের। শোয়া থেকে উঠে বসে অবাক হয়ে যায়। রুমে লাইট জ্বলছে, এখানে সবাই যে যার মতো শুয়ে আছে। আসিয়া সোফায় শুয়ে আছে, তো আসলি, নাজদি, দিশা ফ্লোরে বসে সোফার সামনে ছোট টেবিলের ওপর মাথা দিয়ে শুয়ে আছে। হাজাল ফ্লোরে বসে বেডে মাথা দিয়ে শুয়ে আছে। ঈশা ডিভানের উপর শুয়ে আছে। লাইলা বেডের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। এদের কাণ্ড দেখে সানিম না হেসে পারল না। পাগলি সব। ঘুম আসছে, রুমে গিয়ে ঘুমা, নয়তো বেডে এসে ঘুমা। তাড়া করে কি অবস্থা এদের? সানিম এ সবার একটা পিক তুলে নিল। তারপর উঠে ফ্রেশ হয়ে অজু করে বের হলো। এই রুমে জায়গা নেই নামাজ পড়ার জন্য, তাই আসলির রুমে গিয়ে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে আসলির বারান্দায় গিয়ে দাঁড়ালো। নিচে তাকিয়ে দেখল তার আব্বু আর বাবাই নামাজ পড়ে বাগানে হাঁটছে। সানিম কিচেনে গিয়ে নিজের জন্য কফি বানালো, তার আব্বু আর বাবাইয়ের জন্য চা বানালো। কিচেন পরিষ্কার করে চা নিয়ে বাগানে এলো। সানিম হাসি মুখে এগিয়ে গিয়ে বলল, গুড মর্নিং আব্বু, বাবাই। সানিমের কথা শুনে মুস্কি হাসল দুজনে। বলল, গুড মর্নিং মামনি। সানিম চাটা এগিয়ে দিল। আয়ুব খান চায়ে চুমুক দিয়ে বলল, আহা সেই স্বাদ! আর সত্যি বলতে মনটা কেমন চা চা করছিল, তাই না সেজো? আর দেখো, আমাদের মনের কথা সানিম বুঝেও গেল। সানিম দোলনায় বসতে বসতে বলল, আর দুজন কই? জানের আব্বু পাশে থাকা বেঞ্চে বসে চায়ে চুমুক দিয়ে বলল, ছোট স্টাডি রুমে আছে, আর মেজো ভাই উপরে। সানিম কফির কাপ দোলনার উপর রেখে বলল, তোমরা বসো, আমি আসছি। সানিম এক কাপ চা বানিয়ে নিয়ে স্টাডি রুমে গেল। দেখল তার চাচু কি যেন লিখছে। সানিম দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসতে পারি চাচু? সানিমকে দেখে মুস্কি হেসে বলল, আরে মামুনি, এসো এসো। সানিম মুস্কি হেসে এগিয়ে গিয়ে চাচুর সামনে চাটা রাখলো। আফাস খান খুশি হয়ে বলল, ধন্যবাদ মামুনি, মনটা চা চা করছিল। সানিম মৃদু শব্দ করে হেসে দিল। তারপর বলল, আব্বু বাবাই একই কথা বলেছে, এখন তুমিও বললে। ওমা, তাই নাকি? ভাইয়াদের চা দিয়েছ? হুম। দাঁড়িয়ে আছো কেন, বসো। সানিম দরজার কাছে এগিয়ে গিয়ে আশেপাশে দেখল। তারপর দরজা চাপিয়ে দিয়ে এসে তার চাচুর সামনে বসলো। তারপর আস্তে বলল, ছোট চাচুর খবর পেলে? তুমি কি জানতে পেরেছো কেন চাচু বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? আফাস খান চায়ের কাপ টেবিলের উপর রেখে গম্ভীর হয়ে বলল, না, জানতেই পারিনি। কি করে জানবো, বুঝতেই পারছি না। ভাইটা আমার কই আজও জানতেই পারলাম না। তুই না বললে হয়তো কখনো খোঁজই নিতাম না। সানিম কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলো। তারপর বলল, আমার মন বলছে গ্রামে গেলে অনেক কিছুই জানতে পারবে। অনেক রহস্য লুকিয়ে আছে গ্রামে। ঠিক বলেছিস, কিন্তু এখন তো যাওয়া সম্ভব না। তাহলে কি করব? এখন যেতেও হবে না, 2 মাস পর তো রোজা, আর ঈদটা তো গ্রামেই করি, তখন দেখবো নে। এখন হুট করে গ্রামে গেলে সবাই সন্দেহ করবে। ঠিক বলেছিস। আচ্ছা এখন চলো তো চাচু, কিছু কথা আছে বিয়ে নিয়ে। ওকে চলো মামুনি।
সানিম তার ছোট চাচাকে নিয়ে বাগানে এলো। তখনও বসে গল্প করছিল আয়ুব আর ইয়াহিয়া। সানিম দোলনায় বসলো। আফাস ভাইয়ের পাশে গিয়ে বসলো। সানিম বলল, আচ্ছা, এখন কাজের কথায় আসি। বিয়ের আয়োজন কি বাড়িতে করবে নাকি কমিউনিটি সেন্টারে? সানিমের কথা শুনে তার আব্বু বলল, এটা তো মাথাতেই আসেনি। ইস, ভুলেই গিয়েছিলাম। কি করব এখন? তোরা কিছু বল। দুই ভাইকে উদ্দেশ্য করে বলে উঠলেন। সানিমের ছোট চাচু বলে উঠল, যে বলেছে তাকেই সমাধান বের করতে বলো। সানিম অবাক হওয়ার ভান করে বলল, তোমরা আমাকে বলছো আমি কত ছোট মানুষ, আমি কি অত বুঝি নাকি? সানিমের কথা শুনে তারা সবাই অবাক হলো। পরে যখন বুঝলো মজা করছে, তখন ইয়াহিয়া বলল, কানের নিচে দুইটা দিলে তখন ছোট থেকে বড় হয়ে যাবে। আর কানের নিচে দিতে হবে না, আমি ভেবে জানাচ্ছি। আয়ুব খান বাড়ির ভিতরে যেতে যেতে বলল। আমি রুমে গেলাম। আফাস খান বসা থেকে উঠে যেতে যেতে বলল, চলেন ভাইজান, আমি রুমে যাব, অফিসের কাজ আছে। দুজনেই চলে গেল। সানিম ইয়াহিয়া খানের দিকে তাকালো। সেও সানিমের দিকে তাকিয়ে বলল, কি চলছে তোর মাথায়? সানিম কিছু একটা ভেবে মুচকি হেসে বলল, আপাতত কিছুই না। বিয়ের অনুষ্ঠান বাড়িতে করবি নাকি কমিউনিটি সেন্টারে? সেটাই তো ভাবছি। ইয়াহিয়া খান একটু ভেবে বলল, তোর কি মনে হয় কেউ কি হামলা করতে পারে? না বাবা, এমনটা মনে হচ্ছে না। তবুও আমি কড়া সিকিউরিটি ব্যবস্থা করব, চিন্তা করো না। বুঝেছি, চল ভেতরে যাওয়া যাক। চলো। সানিম আর ইয়াহিয়া গার্ডেন থেকে বাড়ির ভিতরে চলে গেল। সানিম সিঁড়ির কাছে এসে ইয়াহিয়ার উদ্দেশ্যে বলল, বাবাই, তুমি মনিমার সাথে কথা বলো না কেন? ইয়াহিয়া খান একটু চমকে গেল। আমতা আমতা করতে লাগলো। তা দেখে সানিম বলল, মনিমা আমাকে কিছু বলেনি, বাট আমার চোখে পড়েছে। আমার জন্য তোমরা ঝামেলা করো না, আশা করি সবকিছু মিটিয়ে নিবে। কথাটা বলে সানিম সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়ির সামনে জান্নাত বেগম দাঁড়িয়ে আছে। সানিমের পা থমকে গেল। পর মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে রুমের দিকে চলে গেল। ইয়াহিয়া আর জান্নাত বেগম সানিমের চলে যাওয়া দেখল। ইয়াহিয়া বউয়ের দিকে একবার তাকিয়ে নিজের রুমে চলে গেল। জান্নাত বেগম দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে হাঁটা ধরল। সানিম রুমে এসে দেখে এখনও উঠেনি। সানিম সবাইকে ডেকে উঠালো। হাজাল উঠে ওয়াশরুমে চলে গেল। বাকিরা যার যার রুমে চলে গেল। সবাই খাবার টেবিলে খাবার খেতে বসেছে। সানিম খাবার খেতে খেতে বলল, আব্বু, বিয়ের কার্ড কাল রেডি করে ফেলেছি, তোমাদের দায়িত্ব সেটা পৌঁছে দেয়া। আয়ুব খান মেয়ের কথা শুনে মেয়ের দিকে তাকিয়ে বলল, আজ তো আমার মিটিং আছে, আমি তো পারবো না, কিন্তু অফিসের যাদের দাওয়াত দেওয়া হবে সেগুলো আমি নিয়ে যাচ্ছি, বাকিগুলো তোরা তিনজন সামলে নিস। তিন ভাইয়ের উদ্দেশ্যে বলল কথাগুলো। ওয়াজেদ খান বলল, আজ আমি ফ্রি আছি, কিন্তু আমার একার পক্ষে তো আর এত কার্ড বিলি করা সম্ভব না। সানিম খাবার খাওয়া শেষ করে উঠে যেতে যেতে বলল, চাচু ঠিকই বলেছে, এক কাজ করা যাক, তোমরা সবাই কিছু কিছু করে ভাগ করে নাও, আর বাদ বাকিটা আমার ম্যানেজার পৌঁছে দেবে। সানিমের কথায় সবাই রাজি হয়ে যায়। সানিম উঠে চলে যায়। একবারের জন্য সানিম জানের দিকে তাকায়নি। জান খাওয়া বাদ দিয়ে চুপ করে বসে আছে। তা দেখে আসলি বলে, কি হয়েছে জান, খাচ্ছিস না কেন? আসলির কথা শুনে সবাই তাকালো জানের দিকে। জান চুপ করে বসে আছে, কিছুই বলছে না। তখনই জানের আব্বু গম্ভীর গলায় বলল, কি হয়েছে জান, খাওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? জান কিছু না বলে উঠে গেল আর বলল, খিদে নেই আমার। কথাটা বলে আর দাঁড়ালো না, উপরে চলে গেল। পিছন থেকে সবাই ডাকলো, কিন্তু কারো কথায় পাত্তা দিল না। তরুণা বেগম জান্নাত বেগমকে বলল, সেজ কি হয়েছে ওর? জান্নাত বেগম ছোট করে উত্তর দিল। তারপর রান্নাঘরে চলে গেল।
ইয়াহিয়া খান সবার উদ্দেশ্যে বলল, সবাই খাবার খাও, আর আমি জানের সাথে কথা বলবো। তাই আর কেউ কিছুই বলল না। লাইলা হাজালের খাওয়া শেষ হলে তারা উঠে উপরে চলে গেল। সানিম রেডি হয়ে নিচে নেমে এলো আর কার্ডগুলো সবাইকে ভাগ করে দিল। আয়ুব খান অফিসে চলে গেল। ইয়াহিয়া, আফাস তারাও চলে গেল। ওয়াজেদ খান পরে বের হবে। তখনই জান রেডি হয়ে নিচে নেমে এলো। কালো শার্ট, কালো প্যান্ট, হাতে কালো ঘড়ি, পায়ে কালো শুজ, সব কিছুই কালো পড়েছে। বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে সিঁড়ি বেয়ে নিচে নামছে। তখনই মিনা বলে উঠল, জান তুমি কি কোথাও যাচ্ছ? মিনার কথায় জান থমকে দাঁড়ালো। প্রচণ্ড রাগ হলো, কিছু না বলে চলে যেতে লাগলো। তা দেখে মিনা আবারও বলল, আমারও একটু কাজ আছে, তুমি আমাকে একটু নামিয়ে দিবে? লাইলা হাজাল সানিমের দিকে তাকিয়ে আছে। সানিম মাথা নিচু করে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। জান সানিমের দিকে তাকালো, তারপর কিছু একটা ভাবলো। জান কিছু বলার আগেই ওয়াজেদ খান বলল, যেতে চাইছে যখন নিয়ে যাও ওকে। চাচার কথার উপর কিছু বলতে পারল না জান। গম্ভীর মুখে বলল, ওকে আসুন। এই ছোট্ট একটা কথায় উপস্থিত সবাই চমকে গেল। লাইলা হাজাল সানিমের দিকে তাকালো। সানিম কাউকে কিছু না বলে জানের পাশ কাটিয়ে চলে গেল। তার সাথে লায়লা আর হাজালও গেল। লায়লা গাড়ি ড্রাইভ করছে আর চোখে সানিমকে দেখছে। সানিম গম্ভীর মুখে চুপচাপ বসে আছে। হাজাল পিছনে বসে সানিমকে পর্যবেক্ষণ করছে। হাজাল লায়লা খুব ভালো করে জানে সানিমের চুপ থাকাটা বড় কোনো ঝড়ের আগাম বার্তা। হঠাৎ করে সানিম বলে উঠল, আমার দিকে আর চোখে না তাকিয়ে ড্রাইভে মন দে। লায়লা থতমত খেয়ে গেল। সানিম তখনও চোখ বন্ধ করে সিটে মাথা হেলিয়ে আছে। হাজাল না চাইতেই মুখ টিপে হাসল। লায়লার গোমরা মুখ দেখে সানিম চোখ বন্ধ করে আবার বলল, হাসার মতো কিছু বলিনি। চুপ। কেউ আর কোনো কথাই বলল না। জান বাইক নিয়ে গেটের কাছে এসে একটা রিক্সাওয়ালা মামাকে ডাক দিল। রিক্সা থামিয়ে বলল, ওই যাইবেন মামা। জান পিছনে তাকালো, দেখলো মিনা আসছে। কালো একটা 3 পিস পরা, জামাটা অনেক ফিটিং, শরীরের প্রতিটা ভাঁজ বোঝা যাচ্ছে। ওড়না গলায় ঝোলানো। জান চোখ ফিরিয়ে নিয়ে মিনাকে ইশারা করে বলল, এই আপুটা যাবে, আপুটা যেখানে যেতে চায় নিয়ে যান। জান কথাটা বলে বাইক স্টার্ট দিলেই মিনা বলল, আমাকে রেখে কই যাও জান? মিনার মুখে জান দাগটা জানের খুব অপছন্দের, তবুও কিছুই বলল না। স্বাভাবিকভাবেই বলল, আপনাকে নিয়ে কোথাও যাওয়ার কথা ছিল কি? মিনা সময় নষ্ট না করে তাড়াতাড়ি জবাব দিল, আমি তো তোমাকে বললাম আমাকে নিয়ে যেতে, আর তুমি বললে ওকে আসুন। জান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি বলেছি আসুন, তার মানে এই না যে আপনাকে আমি আমার বাইকে নিয়ে যাব, এটা তো বলিনি। আর এটাও বলিনি আপনাকে আমার সাথেই নিয়ে যাব। কথাটা বলেই জান চলে গেল। মিনা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানের চলে যাওয়া দেখছে। তখনই পাশ থেকে রিক্সাওয়ালা মামা বলল, আপা আহেন। মিনা রিক্সায় উঠে বসলো। কিছু দূর যেতেই তার ফোন আসলো। মিনা ফোন রিসিভ করে কিছু বলার আগেই ও পাশ থেকে বলল, তুমি ওখানে হাওয়া খাওয়ার জন্য পাঠিয়েছি। মিনা আমতা আমতা করে বলল, আসলে স্যার আমি। চুপ কর, আর একটা কথাও না। 2 দিনের মধ্যে কাজটা না পারলে আমার থেকে খারাপ কেউ হবে না, কথাটা মাথায় আসতে। কথাটা বলেই লোকটা ফোন কেটে দিল। মিনা মনে মনে বলল, না, যা করার 2 দিনের মধ্যেই করতে হবে। তারপর সে তার গন্তব্যে চলে গেল। সানিম অফিসে এসে মিটিং রুমে চলে গেল। সাথে লায়লা আর হাজালও আছে, সাথে তন্ময় আছে। ছেলেটা এখন ঠিকমতো কাজ করছে। জান বাইক নিয়ে সোজা কলেজে চলে আসে। মেহমেদ, সাবাস আগে এসেছে। সানিম বাইক পার্ক করে তাদের দিকে এগিয়ে গেল। জানকে আসতে দেখে সাবাস বলল, কি মামা, কি খবর? জান চুপ করে তাদের পাশে গিয়ে বসলো, বাট কোনো উত্তর দিল না।
সাবাস মেহমতের দিকে তাকালো। মেহমেদ ঠোঁট উল্টালো। মেহমেদ জানের ঘাড়ে হাত রেখে বলল, কি হয়েছে তোর? সারা রাত মনে হয় ঘুমাসনি।